blackmailer. যারা আমার শিকার তারাও ভয় পেয়ে হুঁশিয়ার হবে, জানবে আমার দাবি না মেটালে তারা কেউ বাঁচবে না। ওর পেছনটা কভার করো ওয়াটসন। হ্যাঁ, আমি শয়তান। নাও রাস্তার দেওয়ালে শুকর একটা, এই নাও আরেকটা। শুনছো মন্ডলের আড্ডাখানা। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ গল্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভারটন। স্যার আর্থার কনান ডয়েল গোয়েন্দা সাহিত্যের সব থেকে অন্যতম ডিটেকটিভ শার্লক হোমসের রচয়িতা, যার মধ্যে রয়েছে দ্য হাউন্ডস অব দ্য বাস্কারভিল, দ্য সাইন অফ ফোর, ফাইনাল প্রবলেম ইত্যাদি অমর সৃষ্টি। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে শার্লক হোমস। বিরক্তি আর ঘৃণা সহকারে ভিজিটিং কার্ডখানা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল হোমস। তুলে নিয়ে দেখি নাম লেখা চার্লস অগাস্টাস মিলভারটন। জানতে চাইলাম, এটা আবার কে? হোমস জবাব দিল, ওর মতো বদলোক আর লন্ডনে নেই। দেখো তো পেছনে কিছু লিখেছে কিনা। কার্ড উল্টোতেই চোখে পড়ল লেখা বিকেল 6:30 আসছি। CAM। CAM যে এই বদলোকের এই নামের আদ্যক্ষর বলার অপেক্ষা রাখে না। আসার সময় তো হয়েও এলো। হোমস বলল, ওয়াটসন, জীবনে কত ভয়ানক খুনি আর মারাত্মক অপরাধীদের সঙ্গে আমায় লড়াই করতে হয়েছে তা তোমার অজানা নয়। তবু এদের কাউকে আমি ঘৃণা করি না, কিন্তু এই বদমাসটার নাম এলেই আমার রাগে ঘেন্নায় গা চলে ওঠে। কিন্তু উপায় নেই, আমি ওকে দেখা করবার জন্য ডেকে পাঠিয়েছি। কিন্তু লোকটার অপরাধ কি? লোকটা ব্ল্যাকমেলার। জেনে রাখো ডাক্তার, এমন বড় ব্ল্যাকমেলার দুনিয়ার আর কোথাও নেই। কবে কোন সম্ভ্রান্ত বংশের মহিলা সামাজিক রীতি লঙ্ঘন করে কোন পুরুষকে হৃদয় দিয়েছেন সেই খবর জোগাড় করে সে। তারপর প্রেমপত্র বিস্তর টাকা কড়ি খরচা করে জোগাড় করে তারপরে খেলায় নামে সে। অতীতের পা ফসকানোর কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সে তারপরে এদের ফুঁসে টাকা আদায় করার খেলায় নামে, যতক্ষণ না পর্যন্ত শিকার পথে বসে। অনেক সম্ভ্রান্ত অভিজাত পরিবারের ঝি চাকর তাদের মনিবের গোপন কেলেঙ্কারি খবর পাচার করে এই মিলভারটনের কাছে, আর সেও তা মোটা দামে কিনে নেয়। শুনলে বিশ্বাস করবে না, তবু এটা ঠিক। এই লন্ডন শহরে এমন কেউ নেই যার হাড়ের খবর এই শয়তানের কাছে নেই। কবে কখন বাগে পেয়ে কাকে সে ফাঁদে ফেলবে কেউ জানে না, তাই ওর নাম শুনলেই সবাই শিউরে ওঠে। যারা খুন জখম করে বেড়ায় তারা অপরাধী হলেও আমার চোখে নীতিগতভাবে ওর চেয়ে অনেক উঁচু দরের জীব। তাহলে ওকে ডেকেছো কেন? বলছি, হোমস বলল, আমার এক মক্কেল ওর ফাঁদে পা দিয়েছে। লেডি ইভা ব্ল্যাকওয়েল, এই সেদিন যিনি সেরা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হলেন, ওর কথাই বলছি। আর্ল অফ ডেভারকোর্টের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে, আর 15 বাকি। এদিকে মহিলা এক কাণ্ড বাঁধিয়েছেন। পরিণতির কথা না ভেবে একসময় অন্য একজনকে কিছু প্রেমপত্র লিখেছিলেন। ওইসব প্রেমপত্র কিভাবে কে জানে এসে পড়েছে শয়তান মিলভারটনের হাতে। ফল কি দাঁড়িয়েছে বুঝতেই পারছো ওয়াটসন। আমার মক্কেলের কাছে মিলভারটন মোটা টাকা দাবি করেছে। টাকা না পেলে এইসব চিঠি সে তার ভাবিপর অর্থাৎ আর্ল অফ ডেভারকোর্টের কাছে সরাসরি পাঠিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। সেসব চিঠির যে কোনো একটি হাতে এলে আর্ল যে বিয়ে ভেঙে দেবেন তাতে সন্দেহ নেই। ব্যাপারটা অত দূর পর্যন্ত গড়াবার আগে মিলভারটনের সঙ্গে দেখা করে যতদূর সম্ভব ভালো শর্তে মিটিয়ে নেওয়ার দায়িত্ব লেডি ইভা আমায় দিয়েছেন।
হোমসের কথা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ বাদে চার্লস অগাস্টাস মিলভার্টন এলো দেখা করতে। 50-এর কাছাকাছি বয়স, দাড়ি গোঁফ কামানো, গোল মুখ, সোনার চশমার আড়ালে দু চোখে প্রতিভার উজ্জ্বল দীপ্তি, ঠোঁটের ওই নিষ্ঠুর হাসি। তাহলে আপনি শার্লক হোমস? করমর্দনের উদ্দেশ্যে হোমসের দিকে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে হোমস হাত গুটিয়ে কিছুটা সরে এলো। আমাদের আলোচনার সময় কি ইনিও থাকবেন? ইশারায় আমাকে দেখালো মিলবার্টন। সার্টেনলি। হোমস দৃঢ় গলায় বলল, ডক্টর ওয়াটসন আমার বন্ধু এবং পার্টনার, যে কারণে আপনার আশা তা ওর অজানা নয়। এবার তাহলে কাজের কথায় আসা যাক। মিলভার্টনের উজ্জ্বল দু চোখ চশমার আড়ালে ঝিকমিক করে উঠল। শুনলাম আপনি লেডি ইভা ব্র্যাকওয়েলের তরফে কথা বলতে চান জানিয়েছেন। আশা করছি আমার দাবিও আপনার অজানা নয়। কত দাবি আপনার? বেশি নয়, মাত্র 7,000 পাউন্ড। মাত্র 7,000? চমৎকার বলেছেন। হোমসের গলার সুর লহমার ভেতর পাল্টে গেল। আর যদি আমার মক্কেল অত টাকা না দেন, কি হবে তখন? সেক্ষেত্রে আপনার মক্কেলকে অন্তত শোচনীয় পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। মিলভার্টন মুখ টিপে হাসল। 14 তারিখের মধ্যে দাবির টাকা আমার হাতে না এলে জানবেন 18 তারিখে এ বিয়ে কোনো মতেই হবে না মিস্টার হোমস। মিলভার্টন, হোমস বলল, আপনার জানা নেই আমার মক্কেল আমার নির্দেশ হুবহু মেনে চলবেন। অতীতের কাছ থেকে অতীতের এক তুচ্ছ ঘটনার কথা ভাবি স্বামীকে জানিয়ে তার করুণা প্রার্থনা করার নির্দেশ আমি দিলে আপনি কি করবেন? আপনি মূর্খের স্বর্গে বাস করছেন মিস্টার হোমস। আপনার মক্কেল যাকে বিয়ে করতে চাইছেন সেই আর্ল অফ ডোভারকোটের মেজাজ আপনি জানেন? জানেন না। তবু যদি ভাবেন আর্লকে সব জানিয়ে সামান্য কিছু টাকা বাঁচাবেন, তো মক্কেলকে তাই করতে বলুন। কথা শেষ করে সে উঠে দাঁড়ালো। হোমসের মুখ রাগে লাল হয়ে উঠছে। নিজেকে সামনে নিয়ে বলল, একটু বসুন। এত তাড়াহুড়োর কি আছে? আমাদের কথাবার্তা কিন্তু এখনো শেষ হয়নি। আমার মক্কেলের নামে কেলেঙ্কারি রটুক, তা আমি কখনোই চাই না। হোমসের চোখ মুখ দেখে টের পাচ্ছি শয়তানকে দমন করবে এমন হাতিয়ার এই মুহূর্তে তার হাতে নেই। আর হয়তো তা আজ করেই মিলভার্টন আবার বসে পড়ল। আমার মক্কেল খুব বেশি ধনী নন। হোমসের গলায় মিনতির সুর ফুটে বেরোলো। আপনি যা চাইছেন 7,000 পাউন্ড, তা দেওয়ার ক্ষমতা নেই তার। বড় জোর 2,000 পাউন্ড দিতে পারবেন, যদিও এইটুকু দিতেই তার সম্পত্তির অনেকখানি খোয়াতে হবে। মিলভার্টন, আমার অনুরোধ, আপনি 2,000-ই ফাইনাল করুন। এই নিয়েই চিঠিগুলো আমার মক্কেলকে ফিরিয়ে দিন। দোহাই, বিয়ে ভেঙে দিয়ে এভাবে ওর সর্বনাশ করবেন না। মিলভার্টন বলল, আপনার মক্কেল যদি আমার দাবি না মেটান, জানবেন তাতেও আমার কিছু ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। কেন জানেন? কারণ এইরকম আরো 8-10টা কেস আমার হাতে আছে। লেডি ইভার বিয়ে একবার ভেঙে গেলে সেই খবর জানাজানি হবে। যারা আমার শিকার তারাও ভয় পেয়ে হুঁশিয়ার হবে। জানবে আমার দাবি না মেটালে তারা কেউ বাঁচবে না। বলেই একটা ছোট নোট বই বের করে পাতা উল্টালো সে। ওর পেছনটা কভার করো ওয়াটসন। হোমস নির্দেশ দিল। এবার ওটা আমার হাতে ভালো ছেলের মতো দিন তো দেখি। নোট বইটা ছিনিয়ে নিতে হাত বাড়ালো হোমস। ভুল করলেন মিস্টার হোমস। পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে গায়ের কোটের বোতাম খুলল মিলভার্টন। ভেতরে গুঁজে রাখা রিভলভারের বাট আমাদের দেখালো। এ কি, আমার মতন মানুষ যে শুধু হাতে এসব ব্যাপারে কথা বলতে যায় না। ভেবেছিলাম আপনি তা মানেন।
কিন্তু আপনি তো ছেলে মানুষদের মতন কাজ করতে যাচ্ছেন দেখি। এক্ষেত্রে নিজেকে বাঁচাতে গুলি চালালে তা যে আইনসঙ্গত কাজ হবে তা বুঝি আপনার অজানা নয়। তাছাড়া আপনার মক্কেলের লেখা চিঠিগুলো নোট বইয়ে পুড়ে আমি এখানে আসব এমন ধারণা আপনার মাথায় এলো কি করে বলুন তো? আমি আপনার মতন বোকা নই মিস্টার হোমস। যাক, আমি এবার উঠছি। আরো কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট সেরে হ্যামস্টেড বাড়ি ফিরতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। তাহলে আসি মিস্টার হোমস। নোট বই পকেটে গুঁজে রিভলভারের বাটে হাত রেখে মিলভার্টন এগিয়ে গেল দরজার দিকে। একটা চেয়ার তুলতে যাচ্ছি, কিন্তু হোমস ইশারায় নিষেধ করতে থেমে গেলাম। নিচে নেমে গাড়িতে চেপে মিলভার্টন উধাও হলো। একটি কথাও না বলে হোমস ফায়ার প্লেসের আগুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিকক্ষণ বাদে চেয়ার ছেড়ে সে ঢুকলো শোবার ঘরে। বেরিয়ে আসতে চমকে গেলাম, কারণ তার চিবুকে ছাগল দাড়ি, দেখলেই ছোকরা মজুর বলে মনে হয়। ঠোঁটে চেপে ধরা মাটির পাইপের তামাকে আগুন দিল হোমস। ওয়াটসন, আমার ফিরতে একটু রাত হবে। এইটুকু বলে সে বেরিয়ে গেল। মুখে ছাগলদাড়ি এঁটে মজুরের ছদ্মবেশে হোমস যে হ্যামস্টেডে রওনা হলো, আর হ্যামস্টেড মানেই চার্লস অগাস্টাস মিলভার্টনের আস্তানা, এটা আপনা থেকেই মাথায় এলো। পরপর বেশ কয়েকদিন হোমস এইভাবে হ্যামস্টেডে গেল। তার কাজ যে ভালোই এগোচ্ছে, আমার প্রশ্নের জবাবে এর বেশি কিছুই জানালো না সে। একদিন রাতে হোমস বাড়ি ফিরে এলো, ছাগলদাড়ি খুলে হেসে বলল, তৈরি হও, নিত সাজার জন্য তৈরি হও ওয়াটসন। মিলভার্টনের বাড়ির এক কাজের মেয়েকে আমি শিগগিরই বিয়ে করছি। নামটা শুনেও চমকে উঠলেও অভিনন্দন না জানিয়ে পারছি না। আমি বললাম, তোমায় উদ্ধার করার মতো এত মেয়ে দেশে থাকতে এসেছে কিনা। এছাড়া আর উপায় ছিল না ডাক্তার। হোমস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁট টিপে হাসল। মনিবের হাঁড়ির খবর জোগাড় করার বিনিময়ে ওর প্রেমে আমায় পড়তেই হয়েছে। আমি জলের পাইপের মিস্ত্রি, নাম এসকাট, ভালো রোজগার। রোজ সন্ধ্যের পর এই কাজের মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করার নাটক করলাম। তাকে নিয়ে বেরোলাম, রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালাম। এইসব করতে গিয়ে আমার প্রচুর টাকা খরচা হয়েছে ঠিকই, কিন্তু ওর মনিবের বাড়িতে কোথায় কি আছে তাও জেনে নিয়েছি। এত দূরে গিয়ে আর বসে থাকা যায় না। অতএব জলদি খেয়ে তৈরি হয়ে নাও ডাক্তার। আজ রাতেই এই বদমাস মিলভার্টনের বাড়িতে আমায় যে করেই হোক ঢুকতে হবে। যতই ঠান্ডা পড়ুক, রাতের বেলা সবার নজর এড়িয়ে অভিযানে বেরোনোর ব্যাপারটা রীতিমতো রোমাঞ্চকর মানতেই হবে। খেয়ে দিয়ে পোশাক বদলে দুজন তৈরি হয়ে রওনা হলাম। ঠান্ডা হাওয়া প্রতি মুহূর্তে যেন চামড়া কেটে ফালি ফালি করছে। হ্যামস্টেড পৌঁছে পছন্দসই একটা ঝোপের কাছে এসে কালো রেশমি রুমালে মুখ ঢাকলাম দুজনে। হোমস বলল, মন দিয়ে শোনো, আগাথা মানে আমার ওই প্রেমিকা, মুখে শুনেছি যে মিলভার্টন বড্ড ঘুম কাতুরে। একবার ঘুমোলে ও সহজে জাগে না। দাঁড়াও, আমরা এসে গেছি। ডান দিকের ওই বড় বাগানওয়ালা বাড়িটা, বাড়িতে একটা বড় শিকারী কুকুর আছে, কিন্তু আমি লুকিয়ে দেখা করতে আসি বলে আগাথা ওই হতচ্ছাড়াকে ঘরে তালা দিয়ে রাখে। আজও তাই রেখেছে। কাজেই ভয় না করে খোলা গেট দিয়ে ভেতরে ঢোকো। তাকিয়ে দেখো ওয়াটসন, বাড়ির ভেতরে কোথাও এতটুকু আলো জ্বলছে না। ঠিক এমনটাই তো চেয়েছিলাম।
এতটুকু পায়ের শব্দ না করে হোমসের সঙ্গে এসে দাঁড়ালাম মিলভার্টনের শোবার ঘরের পাশে। হোমস বলল, এইটা হলো শোবার ঘর। এই দরজা খুলে সোজা ও স্টাডিতে যাওয়া যায়। শব্দ এড়াতে হোমস কাছের বাইরে থেকে কেটে হাত গলিয়ে ছিটকানি আলগা করল। দুজনে ওপাশে যেতেই কড়া চুরুটের গন্ধ নাকে এলো। এ বাড়ির কোথায় কি আছে প্রেমের অভিনয় করার ফাঁকে হোমস সব জেনেছে কাজের মেয়ের কাছ থেকে। তার সঙ্গে একসময় এলাম স্টাডিতে। ঘরের এক কোণে আলমারিতে প্রচুর বই, একটা সবুজ রঙের বড় সিন্দুকও চোখে পড়ল। দরজার কাছে গিয়ে দাঁড়াও। হোমস চাপা গলায় বলল, কেউ এদিকে আসছে টের পেলেই ভেতর থেকে ছিটকানি এনে দেবে। দরজার সামনের পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম কান খাড়া করে। এবার হোমস পকেট থেকে একটা যন্ত্র বের করে সিন্দুক খুলতে লাগলো। অল্প কিছুক্ষণের মধ্যে খুলে গেল সিন্দুক আর তার ভেতরের দরজা। একরাশ কাগজের প্যাকেট নজর পড়ল। একটা প্যাকেট তুলে দেখলো হোমস, কিন্তু ওপরে লেখা নাম ধাম পড়তে পারল না। আচমকা কান খাড়া করে কি শুনল সে! সিন্দুকের পাল্লা ভেজিয়ে যন্ত্রপাতির থলেটা তুলে নিয়ে জানলার পর্দার আড়ালে লুকোলো। আমাকেও আসার ইশারা করলো। সুইচ টিপতেই ঘরে আলো ভরে গেল। বড় একটা চুরুট টানতে টানতে ভেতরে ঢুকলো গৃহস্বামী মিলভার্টন স্বয়ং। পর্দা সামান্য ফাঁক করতেই দেখি আমার দিকে পেছন ফিরে বসেছে শয়তানটা। কড়া তামাকের গন্ধে ঘর ভরে উঠেছে। একগাদা দলিল কিছুক্ষণ খুঁটিয়ে দেখল মিলভার্টন। এমন সময় বাইরে থেকে দরজার আলতো টোকা পড়ল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে চেয়ার ছেড়ে উঠল মিলভার্টন। থপথপ করে ভারী শরীরটা নিয়ে এলো দরজার সামনে। পাল্লা খুলে দিতেই ভেতরে ঢুকলো এক মহিলা। তার পোশাকের খসখস শব্দ শুনতে পেলাম। ফিরে এসে আবার চেয়ারে বসলো মিলভার্টন। মহিলা এসে দাঁড়ালেন তার মুখোমুখি টেবিলের সামনে। পর্দার আড়াল থেকে চোখে পড়ল পাতলা ছিপছিপে দেহ, কালো পোশাকে ঢাকা, যা দেখে বোঝা যায় তিনি বৈধব্য পালন করছেন। চাপা উত্তেজনায় থরথর করে তার দেহ কেঁপে উঠছে, তাও নজর এড়ালো না। কাউন্ট দ্য অ্যালবার্টকে শায়েস্তা করার মতো কিছু চিঠি আপনি আমার কাছে বিক্রি করতে চান লিখেছেন। আমি তো কিনবো বলেই বসে আছি, তার আগে একবার ওগুলো যাচাই করে দেখবো না? আরে এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি শয়তান। বলতে বলতে মহিলা মুখের কালো ওড়না খসালেন। তার সুন্দর মুখে খাড়া নাক, ঘন কালো একজোড়া ভুরু খুব চেনা ঠেকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই। বলতে বলতে মহিলা পোশাকের ভেতর থেকে টেনে বের করলেন ছোট একটি রিভলভার। আমার জীবন তো তুমি ধ্বংসই করেছ, আজ এসেছি তার বদলা নিতে। নাও রাস্তার দেওয়ারে শুকুর একটা, এই নাও আরেকটা, আরেকটা। ট্রিগারে চাপ পড়তেই একের পর এক গুলি রিভলভারের নল থেকে বেরিয়ে বিঁধল মিলভার্টনের বুকে। টলতে টলতে একবার উঠে দাঁড়িয়ে পড়ে গেল সে। সেই অচেনা মহিলার প্রতিশোধ নেবার স্বাদ তখনও মেটেনি। এগিয়ে এসে জুতোর হিল দিয়ে কয়েকবার আঘাত করলেন মিলভার্টনের মুখে। তারপর এক ঝলক হাওয়ার মতো দরজা খুলে বেরিয়ে গেলেন বাইরে। একটু আগে মহিলাকে রুখতে পর্দার আড়াল থেকে বেরোনোর উদ্যোগ করতে হোমস আমায় চেপে ধরেছিল। এবার তিনি উধাও হতে সে বেরিয়ে গেল। গুলির আওয়াজে বাড়ির কাজের লোকেরা জেগে উঠেছে। তাদের সমবেত পায়ের আওয়াজ এই দিকেই আসছে। ছুটে গিয়ে হোমস দরজায় ছিটকানি আটল ভেতর থেকে। তারপর সিন্দুক খুলে এক তাড়া চিঠি বের করে ফেলতে লাগলো ঘরের ফায়ারপ্লেসের আগুনে। টেবিলের ওপর রক্ত মাখামাখি একটা চিঠি পড়েছিল, সেটাও আগুনে ফেলতে ভুলল না সে। সিন্দুক খালি হতে আমায় টানতে টানতে বাইরে বেরোলো হোমস। গোটা বাড়ির সবকটা ঘরের আলো জ্বলছে। বাগানের দিকে কয়েকজন লোক ছুটে যাচ্ছে।
হোমস আর আমি ফাটকের দিকে দৌড়াতেই তারা, আরে ধরো ধরো ধরো, ওরাই করেছে কোনটা, ওদেরকে ধরো। বলতে বলতে তাড়া করলো। একটু পরেই থেমে গেলাম সামনে পাঁচিল দেখে। বেশি উঁচু নয়, বড় জোর 6 ফিট উঁচু হবে। প্রথমে হোমস, তার পেছনে আমি পাঁচিল টপকালাম। ওপাশে বিস্তীর্ণ অঞ্চল ঘন ঝোপে ঠাসা। তার ভেতর দিয়ে অনেক দূর দৌড়ে একসময় নিরাপদ এলাকায় পৌঁছে গেলাম আমরা। পরের দিন সকালে ব্রেকফাস্ট সবে সেরেছি, এমন সময় আমাদের পুরানো বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ইন্সপেক্টর লেস্ট্রেড এসে হাজির। মিস্টার হোমস, লেস্ট্রেড বলল, যদি ব্যস্ত না থাকেন তাহলে একটা খুনের তদন্তে সাহায্য করতে পারবেন ভেবে এসেছি। সর্বনাশ, এই এত সকালে খুন! ঘটনাস্থল কোথায়? আগে হ্যামস্টেডে। নিহত ব্যক্তির নাম চার্লস অগাস্টাস মিলভার্টন। ব্ল্যাকমেল করে অনেক ভদ্র সম্ভ্রান্ত মানুষের চরম সর্বনাশ করেছে। আততায়ী শুধু খুন করেনি, ঘরে ব্ল্যাকমেল করার মতো যত চিঠিপত্র আর দলিল ছিল সব আগুনে পুড়িয়ে ছাই করেছে। ও যাদের সর্বনাশ করেছে এমন কেউ বা কারা এ কাজ করেছে বলেই মনে হয়, যদিও এটা সম্পূর্ণ আমার অনুমান। কেউ বা কারা? হোমস প্রশ্ন করল। তুমি ঠিক জানো লেস্ট্রেড? আগে হ্যাঁ, বাড়ির কাজের লোকেদের থেকে শুনলাম ওরা দুজন লোককে তাড়া করেছিল, কিন্তু হাত ফসকে দুজনই পাঁচিল টপকে পালিয়েছে। দুজনের মুখে কালো মুখোশ আঁটা ছিল, তাও বলল। দুঃখিত লেস্ট্রেড, এই খুনের তদন্তে আমি তোমায় সাহায্য করতে পারবো না। মিলভার্টন আমার এক মক্কেলের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। তবে জানো তো, কিছু অপরাধ আছে আইনের সাহায্যে যেগুলো নিবারণ করা যায় না। এই ক্ষেত্রে কেউ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করলে আমি সমর্থন করি। এ নিয়ে আর কথা বাড়াতে আমি ইচ্ছুক নই। মিলভার্টনকে যারা খুন করেছে তারা আমার সহানুভূতি পাবে। এই কেসে আমি কোনোভাবেই পুলিশকে সাহায্য করব না। লেস্ট্রেড বিদায় নেওয়ার পরে হোমস অনেকক্ষণ বসে কি যেন চিন্তা করল গভীরভাবে। দুপুরে খেতে বসেই আচমকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। পেয়েছি ওয়াটসন, পেয়েছি, বেরিয়ে এসো। কোনো প্রশ্ন করার সময় না দিয়ে হোমস আমায় টানতে টানতে বাইরে নিয়ে এলো। হাঁটতে হাঁটতে রিজেন্ট সার্কাসে পৌঁছে গেলাম। কাছেই একটা দোকানের শোকেসের কাছে হোমস আমায় নিয়ে এলো। সেখানে তখনকার আমলের অনেক সম্ভ্রান্ত পুরুষ আর সুন্দরী মহিলার ফ্রেমে বাঁধানো ফটো সাজিয়ে রাখা হয়। সেই সব সুন্দরীদের একজনের ফটোর দিকে তাকালো হোমস। ধারালো খাড়া নাক, ঘন কালো ভুরু আর ছোট চিবুক খুব চেনা ঠেকল। এক সম্ভ্রান্ত রাজপুরুষের স্ত্রীর ফটো। এবারে বুঝতে পারলাম হোমস খাওয়া ছেড়ে কি দেখাতে আমায় এখানে নিয়ে এসেছে। হোমসের চোখের দিকে তাকালাম। ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বলে সে আমার হাত ধরে আবার টেনে নিয়ে চলল বাড়ির দিকে। শুনছিলেন শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন বাই স্যার আর্থার কনান ডয়েল। গল্পে শার্লক হোমসের চরিত্রে অজিত, মিলভার্টনের চরিত্রে শার্নিক, লেডি ইভা জুই, ইন্সপেক্টর সুমন, ওয়াটসন ও সূত্রধার আমি সায়ন। গল্পের পোস্টার ডিজাইনে শার্নিক, সাউন্ড এডিটিং ও ডাইরেকশনে সায়ন। দেখা হচ্ছে পরের গল্পে, এবং অবশ্যই আরও শার্লক হোমসের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করতে হবে মন্ডলের আড্ডাখানা।